ইরান যুদ্ধ এমন এক বিচিত্র যুদ্ধ যেখানে খেলা চলছে একাধারে কয়েকটি লেভেলে। কিছু খেলা দেখা যাচ্ছে, কিছু থেকে যাচ্ছে অন্তরালে। সামনে হয়তো ইরান, আমেরিকা, ইসরায়েল খেলছে, কিন্তু পেছনে বসে মজা লুটছে রাশিয়া, চীন। সাথে আছে কিম জং উনের উত্তর কোরিয়াও। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, ইরান, আমেরিকা, ইসরায়েলের ক্ষতি অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই যুদ্ধে না জড়িয়েই লাভ তুলে নিচ্ছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় আমেরিকার রণকৌশল রাশিয়ার জন্য আশীর্বাদ, চীনের জন্য সুযোগ, আর উত্তর কোরিয়ার জন্য এক নতুন দুয়ার খুলে দিয়েছে। শুধু তাই নয়, ইরান যুদ্ধ উত্থান ঘটিয়েছে নতুন এক অক্ষ শক্তির। চলুন দর্শক, পুরো বিষয়টি বিশ্লেষণ করি। ইরান যুদ্ধ কাকে কিভাবে লাভবান করছে? ইরান যুদ্ধ আমেরিকার জন্য ভুল সময়, ভুল যুদ্ধ। ওয়াশিংটনের নিজস্ব ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের প্রধান অগ্রাধিকার হওয়ার কথা ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবেলা এবং ইউরোপে রাশিয়াকে আটকানো। কিন্তু ইরান যুদ্ধ আমেরিকাকে আবার সেই মধ্যপ্রাচ্যের চোরাবালিতে টেনে নামিয়েছে, যেখান থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছিল। আর আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী রাশিয়ার জন্য এই যুদ্ধটি যেন মেঘ না চাইতেই জল। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের পাহাড় সম নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। রাশিয়া যেহেতু জ্বালানি তেলের বড় উৎস, তাই তেলের এই চড়া দাম সরাসরি পুতিনের পকেটে টাকা নিয়ে আসছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বাড়তি অর্থ দিয়ে রাশিয়া তাদের যুদ্ধযন্ত্র সচল রাখতে পারছে। শুধু তাই নয়, আমেরিকার নজর এখন ইরানের দিকে থাকায় ইউক্রেনের জন্য বরাদ্দ, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অর্থ সাহায্য কমে আসছে। এতে রাশিয়ার জন্য ইউক্রেন ফ্রন্টে বিজয় লাভ করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। দর্শক, শুধু ভ্লাদিমির পুতিনই নয়, এই যুদ্ধে লাভবান হচ্ছে শি জিনপিংও। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উদীয়মান শক্তি। তারা জানে আমেরিকার সঙ্গে তাদের চূড়ান্ত মোকাবেলা হবে প্রশান্ত মহাসাগরে। এই ইরান যুদ্ধ চীনকে সেই প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় উপহার দিয়েছে। যখন আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের আধুনিক যুদ্ধজাহাজ এবং মিসাইল খরচ করছে, চীন তখন নিভৃতে তাদের নৌবাহিনীকে শক্তিশালী করছে। তাদের প্রথম ফুজিয়ান ক্লাস বিমানবাহী রণতরী তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া তাইওয়ান সীমান্তে চীন এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে, কারণ তারা জানে আমেরিকার মনোযোগ এখন বিভক্ত। এতক্ষণ তো রাশিয়া আর চীনের কথা বললাম। এই যুদ্ধ কিম জং উনের উত্তর কোরিয়ার জন্য বড় সুযোগ এনে দিয়েছে। উত্তর কোরিয়া দেখছে যে আমেরিকা একই সাথে ৩-৪টি ফ্রন্টে লড়তে সক্ষম নয়। কিম জং উন এই সুযোগে তার পারমাণবিক ও মিসাইল পরীক্ষা বাড়িয়ে দিচ্ছেন। ইরান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, এই চার শক্তি এখন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। ইরানকে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, চীন দিচ্ছে অর্থনৈতিক ব্যাকআপ, আর উত্তর কোরিয়া হয়তো যোগান দিচ্ছে সস্তা গোলা বারুদ। এটি একটি নতুন অক্ষ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, যাদের মূল লক্ষ্যই হলো বিশ্বজুড়ে আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করা। দর্শক, আমেরিকার মূল শক্তি তাদের আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অবস্থানে, কিন্তু বারবার মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়া তাদের কৌশলগত বড় ভুল হিসেবে প্রমাণিত হচ্ছে। ভিয়েতনাম যুদ্ধে যেমন কতজন শত্রু মারা গেল তা দিয়ে জয় নিশ্চিত করা যায়নি, ইরানেও কেবল কিছু নৌযান বা মিসাইল সাইট ধ্বংস করে আমেরিকা জিততে পারবে না, কারণ এটি একটি আদর্শিক এবং ভূ রাজনৈতিক লড়াই। ইরান অবশ্যই আমেরিকার জন্য একটি মাথা ব্যথার কারণ, কিন্তু তারা রাশিয়ার বা চীনের মতো সরাসরি অস্তিত্বের সংকট নয়। ইরান মূলত এই বড় শক্তির খেলায় একটি সাপোর্টিং রোল পালন করছে। অথচ আমেরিকা তাদের মূল শত্রু অর্থাৎ চীন, রাশিয়া, উত্তর কোরিয়াকে মোকাবেলা না করে এই ছোট ফ্রন্টে শক্তি ক্ষয় করছে। সহজ কথায় বলতে গেলে আমেরিকা এখন এমন এক অবস্থায় আছে যেখানে সে একটি ছোট আগুন নেভাতে গিয়ে নিজের বাড়ির পেছনের বড় দরজাগুলো খোলা রেখে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আমেরিকাকে ক্লান্ত করছে, তার বোমা শেষ করছে এবং তার মিত্রদের মধ্যে সংশয় তৈরি করছে। অন্যদিকে এই সুযোগে রাশিয়া আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে এবং চীন তার সামরিক স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। যদি আমেরিকা দ্রুত তার অগ্রাধিকার ঠিক করতে না পারে, তবে ইতিহাসের পাতায় এই ইরান যুদ্ধকে শুধু ভুল সময় ভুল যুদ্ধ হিসেবেই চিহ্নিত করা হবে। দিন শেষে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণই ঠিক করে দেবে আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব কার হাতে থাকবে।